বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গা চাটাচাটির ব্যাপার। মহারাজ কৃষ্ণচন্দ্র অনেক দিন থেকেই ভাবছিলেন গোপালকে কোনো দিন কি ঠকানো যাবে না। যদি যায় তবে কিভাবে গোপালকে জব্দ করা যায়। কিন্তু গোপাল যেরকম চালাক, তাকে সহসা জব্দ করা সম্ভব নয় কারো পক্ষে। কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। শেষে একদিন মহারাজ ভাবতে ভাবতে গোপালকে জব্দ করার একটা উপায় বের করে ফেললেন। মনে লাগার মতো গোপালকে রাজসভায় ঢুকতে দেখেই মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, আজ তোমার আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখে উতলা আছি গোপাল। শুনবে নাকি? যদি শুনতে চাও তো বলি। তোমার কাছে স্বপ্নটা এতক্ষণ না বলতে পেরে আমার পেট যেন ফেঁপে যাচ্ছে। গোপাল বলল, বলুন না মহারাজ, আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন। স্বপ্ন বৃত্তান্ত শোনা তো আমাদের সৌভাগ্যের কথা। তবে শোনো, স্বপ্নে কি দেখলুম জানো গোপাল? তুমি আর আমি এক অচেনা অজানা জায়গায় বেড়াতে গেছি। আশেপাশে কোনো লোকজন নেই, দুপাশে শুধু বিরাট দিঘি, মাঝখান দিয়ে পায়ে চলার পথ, তাও চওড়া নয়। একটা দিঘি ক্ষীরের আর একটা দিঘি গুইয়ের। তুমি আর আমি সেই সরু পথ ধরে যাচ্ছিলুম। তুমি পা ফসকে একেবারে গুইয়ের দিঘিতে গিয়ে পড়লে, আমি পড়লুম ক্ষীরের দিঘিতে। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল। এ যে কি স্বপ্ন আমি ঠিক বুঝতে পারলাম না। স্বপ্ন কি সত্য হয়? স্বপ্নের বিবরণ শুনে একমাত্র গোপাল ছাড়া সবার সকলেই হো হো করে হেসে উঠল। সকলেই ভাবল গোপাল এবার জব্দ হয়েছে। গোপালের এবার বলার কিছুই নেই। গোপাল জব্দ হলো আজ এই মনে করে সকলে রাজসভা স্থগিত করে হা হা হো হো করে হাসতে লাগলো। রাজসভার একজন রসিক লোক আবার ঠাট্টা করে গোপালকে জিজ্ঞেস করলেন, দেখো তো বাপু, তোমার গায়ে গুটু লেগে আছে বলে মনে হচ্ছে। সেজন্য এখানে বেশ নোংরার গন্ধ বেরাচ্ছে বলে মনে হচ্ছে। ভালো করে ধুয়ে আসুনি? গোপাল মুখ বেজার করে মহারাজকে বলল, আমিও ঠিক একই স্বপ্ন দেখেছি পরশু রাত্রে হুজুর। তবে আমার স্বপ্নে আরও কিছু আছে আর কি। অর্থাৎ আপনি ক্ষীরের আর আমি গুইয়ের দিঘিতে পা ফসকে পড়ে যাই। এই স্বপ্ন বলার জন্য আমার মন আকুপাকু করছিল, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না। যা দেখেছেন সঠিক, এ স্বপ্নের ভুল ভ্রান্তি নাই। মহারাজ কৃষ্ণচন্দ্র উৎফুল্ল হয়ে বললেন, তাহলেই বুঝি তুমিও সেই একই স্বপ্ন দেখেছ? অর্থাৎ তুমি দেখেছ যে তুমি গুইয়ের ডিপিতে পা ফসকে পড়ে গেছ। কি বলো, ঠিক কি না? হ্যাঁ মহারাজ, একই স্বপ্ন একদিন আগে দেখেছি। তবে ওই যা বলেছি, আরও কিছু বেশি দেখেছি আমি সেদিন স্বপ্নে। এই কথা শুনে সবার সকলে আবার হো হো করে হাসিতে ঢলে পড়ল। কিছুক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি আর কি দেখেছ বলো, তোমার স্বপ্ন বৃত্তান্ত আমার শুনতে খুব ইচ্ছে করছে। আমি আরও যা দেখেছি, যদি কোনো দোষ ত্রুটি না ধরেন এবং অনুমতি দেন, স্বপ্নের বাদবাকি কথা প্রকাশ করতে পারি নির্ভয়ে। অনুমতি দিলাম, বলো তুমি তোমার স্বপ্নের বাকি অংশ। তারপরের সবটাই গা চাটাচাটির ব্যাপার ছিল হুজুর। তার মানে ব্যাপারটা খুলে বলো গোপাল। গা চাটাচাটির ব্যাপার কি? সবটা না শুনলে বুঝতে পারবো না। তাহলে বলছি, শুনুন মহারাজ, গল্পের শেষ অংশ। আমি গুইয়ের থেকে কোনো রকমে পড়ে উঠলুম খুব লজ্জিত হয়ে, কারণ আমার সারা গায়ে গুইয়ে ভর্তি আর আপনার সারা গায়ে ক্ষীরে ভর্তি। কি করা যায় ভাবতেও গা আমার ঘিন ঘিন করছে। অমাবস্যার রাত, মেঘ করেছে, সারা জায়গাটা ভীষণ অন্ধকার। আমাদের দুজনের গায়েই আঠালো পদার্থ লেগে রয়েছে। কাপড় জামা
গায়ে লেপ্টে গেছে। আপনি বললেন, গোপাল, এ অবস্থায় হাঁটা যাবে না, এসো আমরা পরস্পরের গা চাটলে গা পরিষ্কার হয়ে যাবে, তাছাড়া উপায় নেই। আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলুম। তারপরে আপনি আমার গা চাটতে লাগলেন আর আমিও আপনার গা চাটতে লাগলুম। মানে সবটাই গা চাটাচাটির ব্যাপার আর কি, বেশি কিছু দেখিনি। শেষ পর্যন্ত মহারাজ কৃষ্ণচন্দ্রই গোপাল ভাঁড়ের কাছে ভীষণভাবে লজ্জিত হলেন। সভা সদস্যরা গোমরা মুখে যে যার আসনে বসে রইল, মুখটি নিচু করে। কেউ কথাটি আর বলল না। মহারাজ মনে মনে কিন্তু রাগ করলেন না। মহারাজের রাজসভায় বহু জ্ঞানীগুণী লোক আসতেন। মহারাজ ছিলেন অতি সজ্জন, আর তার প্রাণও ছিল কোমল। কতজন প্রায়শই তার কাছে কত কাজে উপস্থিত হতো, তার পরিসীমা ছিল না। একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এরকম নতুন একজন লোক এসে হাজির, চাকরি করার জন্য। লোকটির কথা যেমন মধুর, আচরণও নিখুঁত। অচিরে সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করল সে। রাজাও তার প্রতি সন্তুষ্ট হলেন। রাজার সম্মতি পেয়ে সে মাঝে মাঝে রাজসভায় আসত। লোকটিও গুণের, এমন কাজ নেই যে সে করতে পারত না, এমন বিদ্যা নেই যে সে জানত না, এমন বিষয় নেই যে সে বলতে পারত না। লোকটির চেহারাও ছিল সুন্দর। চেহারা দেখে কিছুতেই ঠাহর করা যেত না লোকটি বাঙালি, পাঞ্জাবি, মাদ্রাজি অথবা উড়িষ্যা, এসব কোনোটিও তার চেহারায় বোঝা যেত না। শুধু তাই নয়, লোকটি নানা ভাষায় বেশ ভালোভাবেই কথা বলতে পারত। নানা ভাষায় চিঠি পত্রাদিও লিখতে পারত। কোনটা যে তার আসল মাতৃভাষা কারো পক্ষেই তা ধরার কোনো উপায় ছিল না, কারণ সব ভাষাতেই সে সমান দক্ষ। কেউ কোনো ভাষায় তাকে হার মানাতে পারবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একদিন কৌতূহলের বশে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি যদি ওই লোকটির প্রকৃত মাতৃভাষা কি এবং লোকটি কি জাতের বলতে পারো, তবে আমি তোমাকে প্রচুর পুরস্কার দেব। না পারলে কিন্তু তোমাকে 20 ঘা বেত খেতে হবে। বলো, পারবে কি না? যদি পারো চেষ্টা করে দেখো। গোপাল মাথা চুলকে বলল, এর জন্য আর ভাবনা কি? কয়েকদিনের মধ্যেই আমি লোকটির আসল পরিচয় দিচ্ছি। আমাকে বেত মারার প্রয়োজন হবে না, তবে পুরস্কারের অঙ্কটা বেশি করতে হবে একটু। একদিন পরেই লোকটির রাজসভায় আসার কথা। গোপাল লোকটির আসার পর রাজসভার দরজার পাশে লুকিয়ে রইল। সে যেই রাজসভা থেকে বেরিয়ে যাবে, গোপালও অমনি রাজসভার মধ্যে ঢুকবার ভান করে লোকটাকে ভীষণ জোরে ধাক্কা দিল। লোকটি আচমকা ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে বলল, সরা অন্ধা আছি, দিনের বেলারই আখির মাথা খাইছ? গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুচকি হেসে বলল, মহারাজ, লোকটা উড়ে আচমকা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ফলে ওর মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। আমার কথা যদি মিথ্যে হয়, ওকেই জিজ্ঞাসা করে দেখতে পারেন। উনি সজ্জন ব্যক্তি। এ লোক কখনো মিথ্যা কথা বলবে না। ভদ্রলোকও সত্যি কথাই বললেন। রাজসভায় সকলেই গোপালের বুদ্ধির প্রশংসা করল। রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে ভালো পুরস্কার দিলেন, গোপালের বুদ্ধির বাহাদুরির প্রশংসা জানিয়ে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।